সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমার আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কোণ। এটি আমার দ্বিতীয় লেকচার। আমি আমার প্রথম লেকচারে কণিকের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে কণিকের বিভিন্ন উপাদান, কণিক আঁকতে কি কি দরকার পড়ে, বিভিন্ন আকৃতির কণিকের বিবরণ এবং চিত্রের মাধ্যমে কিভাবে তাদের উৎপত্তি হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছি। আমরা জেনে আসছি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত ইত্যাদি বিভিন্ন আকৃতির কোণ রয়েছে। আমাদের আজকে পাঠ মূলত একটি বিষয়ের উপর, সেটি হচ্ছে পরাবৃত্ত। আমাদের আজকের লেকচারটি পরাবৃত্ত সম্পর্কিত। আমরা আমাদের পরাবৃত্তের পাঠে প্রবেশ করি। প্রথমে আমাদের পরাবৃত্ত কি সেটা জানতে হবে। পরাবৃত্ত ইংরেজি প্রতিশব্দ প্যারাবোলা। কোনো কার্টেসীয় সমতলে একটি বিন্দু যদি এমন ভাবে চলতে থাকে বা চলে যে ওই সমতলে অবস্থিত উক্ত বিন্দু থেকে একটি স্থির বিন্দু দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখার লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুবক যার মান 1 হবে, তবে ওই বিন্দুর সঞ্চারপথকে পরাবৃত্ত বলে। উক্ত ধ্রুবককে উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি বলা হয়, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 হবে। পূর্বের যে লেকচার ছিল সেখানে আমরা কণিকের সংজ্ঞাতে আমরা জেনে আসছি যে একটি স্থির বিন্দু যাকে আমরা বলবো উপকেন্দ্র এবং একটি চলমান বিন্দু যার সঞ্চারপথকে আমরা বলবো কণিক, এবং চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব ও চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখা যেটাকে আমরা বলি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এই লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবং পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জেনে এসেছি ই এর মান 1, এবং এক্ষেত্রে এই অনুপাত দুটো, বা আমরা বলতে পারি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব সমান হবে। এবং সবসময় মনে রাখতে হবে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটির মান সর্বদাই 1। মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ আমরা একটু লক্ষ্য করি। একটি পরাবৃত্তের উপকেন্দ্র এস এবং নিয়ামক রেখা এম জেড এম প্রাইম। আমরা একটা পরাবৃত্ত আঁকলাম যার স্থির বিন্দুটার নাম দিলাম এস বা উপকেন্দ্র, এবং একটি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা যার নাম দিলাম এম জেড এম প্রাইম, দ্বিকাক্ষ রেখা, এবং এই এসটা হচ্ছে আমার উপকেন্দ্র। আমরা এস হতে নিয়ামক রেখা এম জেড এম প্রাইমের উপর একটি যদি লম্ব আঁকি এস জেড, এবং এই এস জেড রেখাটাকে আমরা এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, তাহলে পরাবৃত্তের সংজ্ঞায় বলা আছে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং শীর্ষ থেকে দ্বিকাক্ষের দূরত্ব সর্বদাই সমান, অর্থাৎ এ এস এবং এ জেড সমান হবে। তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু এবং এই জেড এক্সটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ।
কারণ অক্ষ পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলবো শীর্ষবিন্দু। আর যেহেতু ZX রেখাটা দ্বিকাক্ষের উপর লম্ব, তাহলে অবশ্যই ZAS X, যেটাই আমরা বলি ZX বা AX, এই রেখাটা অক্ষরেখা, এবং এই অক্ষরেখা এবং পরাবৃত্তের ছেদ বিন্দু এটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু। এ বিন্দুটা অবশ্যই যদি আমাদের শীর্ষবিন্দু হয়, একে আমরা মূলবিন্দু ধরে নিতে পারি। তাহলে যেহেতু বলা আছে পরাবৃত্তটা মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, তাহলে একে যদি আমরা মূলবিন্দু ধরি, তাহলে AX এবং AY কে আমরা X অক্ষ ও Y অক্ষ বিবেচনা করলে XA X প্রাইমকে আমরা X অক্ষ ধরবো, এবং YA Y প্রাইমকে আমরা Y অক্ষ ধরবো। এবং যেহেতু এ বিন্দু থেকে এস এর দূরত্ব এবং এ বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এস আর এজ সমান, আমি ধরে নিব এই দুটার মান এ, এবং পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম, এবং এস এর সাথে পি যোগ করলাম কারণ আমাকে এসপি রেখাটা দরকার। এবং পি বিন্দু থেকে আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার উপর আমরা একটা লম্ব আঁকলাম পিএম। অনুরূপভাবে পি বিন্দু থেকে এক্স রেখার উপর বা জেড এক্স রেখার উপর একটি লম্ব পিএন আঁকলাম। পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এসপি অর্থাৎ উপকেন্দ্র থেকে চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্বের অনুপাত 1 হবে, যেহেতু ই এর মান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসপি বাই পিএন ইকুয়াল টু 1 বা এসপি ইকুয়াল টু পিএন। আর চিত্র থেকে দেখা যাচ্ছে পিএম আর জেডএন সমান। আর জেডএন কে দুটো অংশে ভাগ করা যাচ্ছে, একটা এএন আর একটা এজেড। এই এএন অংশটা একটু লক্ষ্য রাখতে হবে, এন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এ বিন্দুটা যেহেতু মূল বিন্দু, তাহলে এন বিন্দুটা এখানে এক্স অক্ষের উপরে এক্স দূরত্ব অতিক্রম করার পরে এই এন বিন্দুটার অবস্থান, অর্থাৎ এ থেকে এন এর দূরত্ব হবে এক্স। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আমি এক্স ওয়াই ধরে নিয়েছি, তাহলে অনুরূপভাবে পি বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব হবে ওয়াই, কারণ আমরা জানি এক্স অক্ষ থেকে একটি বিন্দুর কোটি স্থানাঙ্ক ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব নির্দেশ করে। তাহলে এ থেকে এন পর্যন্ত দূরত্ব নির্দেশ করবে এক্স। ঠিক অনুরূপভাবে এন থেকে পি পর্যন্ত দূরত্ব নির্দেশ করবে ওয়াই, অর্থাৎ একটা বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব তার কোটির পরম মানের সমান, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব তার ভুজের পরম মানের সমান। সেখান থেকে আমি এন সমান বলতে পারি এক্স এবং পিএন সমান বলতে পারি ওয়াই। তাহলে এসপি ইকুয়াল টু এজেড প্লাস এন, আমরা এন এর পরিবর্তে বললাম এক্স, আর এজেড প্রথমে ধরে নিয়েছি এজেড আর এস সমান এ, কাজে এসপি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ প্লাস এক্স। তাহলে এসপি কে স্কোয়ার করলে এ প্লাস এক্স কে স্কোয়ার করবো, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করলাম। এখন এটা বড়টা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য একটাই, আমরা এসপির কোনো মান জানি না, তাই এসপি স্কোয়ারের পরিবর্তে আমরা পিএন স্কোয়ার প্লাস এসএন স্কোয়ার বলতে পারি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যেহেতু পি বিন্দু থেকে আমরা জেডএক্স এর উপর পিএন লম্ব এঁকেছি, তাই এসপিএন একটি সমকোণী ত্রিভুজ, এবং অতিভুজ স্কোয়ার এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএন স্কোয়ার প্লাস এসএন স্কোয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। সেখান থেকে আমরা এই মানটা লিখে ফেললাম এসপি স্কোয়ারের পরিবর্তে এসএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার, এবং একটু আগেই বলেছি পিএন এর মান হবে তার কোটির সমান অর্থাৎ ওয়াই। তাহলে পিএন এর পরিবর্তে আমরা ওয়াই লিখলাম,
তার মানে pn স্কয়ার সমান y স্কয়ার। এবার আসো sn। sn মানে হচ্ছে an, এই পুরো অংশটা থেকে as বাদ দিলে কিন্তু আমি sn পাবো। তার মানে sn সমান সমান an মাইনাস as। আর আমরা জানি as এর মান a, আর an এর মান হচ্ছে x, অর্থাৎ x টা বড় আর as টা a এটা ছোট। তার মানে sn সমান সমান x মাইনাস a, অর্থাৎ a বিন্দু থেকে n পর্যন্ত দূরত্ব x এবং a বিন্দু থেকে s পর্যন্ত দূরত্ব a। তার মানে sn বের করতে গেলে আমাকে an থেকে as বাদ দিতে হবে। an থেকে ax বাদ দেওয়া মানে হচ্ছে x থেকে a বাদ দেওয়া। তাহলে sn এর পরিবর্তে আমরা লিখতে পারছি x মাইনাস a, যেহেতু স্কয়ার আছে তাই এখানে হোল স্কয়ার দিয়েছি এবং চলক y কে রেখে x গুলোকে একদিকে নিয়ে নিলাম এবং এটাকে আমরা সূত্রে ভাঙাতেও পারি, a মাইনাস b হোল স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার, সেটা ভাঙালেও 4x পাবো। আর কেউ যদি 4ab সূত্র লিখতে চাও সেটাও লিখতে পারো, এটা নবম দশম শ্রেণীতে তোমরা করে আসছো। তাহলে এখান থেকে আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax, যা মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। এবার লক্ষ্য করো, যদি এই সম্পর্কটা পরাবৃত্তের যে কোনো বিন্দুর জন্য সত্য হয় তাহলে আমরা বলতে পারি এই পি বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু, অর্থাৎ এই পি বিন্দু দিয়ে অবশ্যই পরাবৃত্তটা সিদ্ধ করবে। আর যখন পরাবৃত্তটা সিদ্ধ হবে তার মানে এসপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার বা এসপি ইকুয়াল টু পিএম হবে, এটা পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আছে। কাজে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণটাকে আমরা পরাবৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ বলতে পারি। তাহলে আমরা পরাবৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ পেলাম y স্কয়ার ইকুয়াল টু 4ax। এবার আমরা শিখবো উপকেন্দ্রিক লম্ব দূরত্ব বা ফোকাল ডিসটেন্স। এটা আমরা গত লেকচারে শিখে এসেছি। উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব যেটাকে আমরা বলেছি এসপি, তাহলে ওই চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব একে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব দূরত্ব। এবং এসপি ইকুয়াল টু পিএম এটা আমরা জানি, এটা পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা পাই। আর পিএম এর পরিবর্তে আমরা একটু আগে লিখলাম জেডএন, আর জেডএন কে দুটো অংশে ভাগ করলাম, একটা এএন আর একটা এজেড। এন সমান সমান আমরা একটু আগে পেয়ে গেলাম এক্স এবং এজেড সমান সমান আমরা পেলাম এ। এই মানটা থেকে আমরা বুঝতে পারলাম উপকেন্দ্রিক লম্বের দূরত্ব বা লম্বের দৈর্ঘ্য হবে এক্স প্লাস এ। এবার আমরা পরাবৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ, আমরা এই সমীকরণটা শিখেছিলাম মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। আমরা পরাবৃত্তের আদর্শ বা প্রমিত সমীকরণ দুটি শিখব, একটি y স্কয়ার ইকুয়াল টু 4x আর একটি x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে কেন এটাকে পরাবৃত্তের প্রমিত সমীকরণটা লেখচিত্রে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা দেখছি এরকম একটা চিত্র পাচ্ছি, যেখানে s কে আমরা বলি উপকেন্দ্র, এম জেড এম প্রাইম কে আমরা বলবো দ্বিকাক্ষ, এ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু এবং এল এল প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। যাই হোক, এই পরাবৃত্তটা আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4x, যেখানে আমাদের a কে অবশ্যই শূন্যের চেয়ে বড় ধরে নিতে হবে, কারণ এটা a সবসময় শূন্যের চেয়ে বড়। কাজেই পরাবৃত্তটি মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেয়ে আসলাম, এটা এর আগেও আমরা দেখে আসছি, এটা মূল বিন্দুগামী পরাবৃত্তের প্রমিত সমীকরণে আমরা পেয়ে আসছি বা আদর্শ সমীকরণে, যেটা মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ শীর্ষটা সবসময় মূল বিন্দু দিয়ে যাবে এক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এক্স ঋণাত্মক হলে ওয়াই মান অবাস্তব, স্বাভাবিক। এখানে এক্স এর মান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে পুরো মানটা ঋণাত্মক হয়, এবং কোন একটা বর্গ স্কয়ার সংখ্যাকে যদি আমরা এখান থেকে ওয়াই মান বের করতে চাই তাহলে রুট করব, এবং একটি ঋণাত্মক সংখ্যার বর্গমূল সর্বদাই একটি
অবাস্তব বা জটিল সংখ্যা, সেক্ষেত্রে y কোনো বাস্তব মান পাওয়া যাবে না। কিন্তু x যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে আমরা y দুটো বাস্তব মান পাবো, একটি y ইকুয়াল টু 2√x এবং অপরটি -2√x। কাজে মান দুটা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাবো বিধায় আমরা এখান থেকে বলতে পারি পরাবৃত্তটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। এর কারণ x অক্ষের দুই পাশে y এর একই কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাচ্ছি। অর্থাৎ আমি যদি এখানে চিন্তা করি এই এল এবং এল প্রাইম এই দুইটা বিন্দুর কথা চিন্তা করি, তাহলে এল বিন্দু এবং এল প্রাইম বিন্দুতে আমরা ওয়াই এর অর্থাৎ কোটির দুইটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাব। এ থেকে আমাদের প্রতীয়মান হয় যে পরাবৃত্তটা অবশ্যই ওয়াই অক্ষের ডান পাশে অবস্থান করবে, অর্থাৎ অর্ধতলে অবস্থান করবে। এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই মান বৃদ্ধি পায়। আমাদের 3 নাম্বার পয়েন্টে বলা আছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে এই সমীকরণে এক্স এর মান যত বাড়াবো ওয়াই এর মান তত বাড়বে। অর্থাৎ এই কার্ভটি বা আমরা বলতে পারি এই বক্ররেখাটি বৃদ্ধি সীমাহীন, অর্থাৎ অসীম পর্যন্ত এরা বিস্তৃত। তার মানে পরাবৃত্তটি তার অক্ষের উভয় পার্শ্বে অসীম পর্যন্ত বিস্তৃত হবে, অর্থাৎ এক্স এর মানও যত বাড়বে ওয়াই এর মানও তত বাড়বে, অর্থাৎ পরাবৃত্তটি অসীমে বিস্তৃত হবে। এবার পরাবৃত্তটা যদি ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4x হয়, অর্থাৎ মাইনাস চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এক্স এর মান ধনাত্মক হলে ওয়াই এর মান কিন্তু অবাস্তব পাবো। এক্ষেত্রে যদি এক্স এর মান ঋণাত্মক পাই তাহলেই কেবলমাত্র ওয়াই এর বাস্তব মান পাবো, অর্থাৎ এক্স এর ঋণাত্মক মানের জন্য যেহেতু আমরা ওয়াই এর বাস্তব মান পাবো, তাই পরাবৃত্তটি অবশ্যই এক্স অক্ষ পরাবৃত্তটি অবশ্যই ওয়াই অক্ষের বাম দিকে অবস্থান করবে। তার মানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু -4x, যেহেতু আমরা বললাম যে এখানে এক্স এর মান যদি ধনাত্মক বসাই তাহলে ওয়াই এর মান পাবো অবাস্তব, অর্থাৎ এক্স এর মান যদি ঋণাত্মক বসাই তাহলে ওয়াই এর মান যেহেতু ধনাত্মক মানে বাস্তব পাবো, সেক্ষেত্রে এক্স এর ঋণাত্মক মানগুলো অবশ্যই বাম দিকে থাকবে ওয়াই অক্ষের। সেক্ষেত্রে পরাবৃত্তটি ওয়াই অক্ষের বাম অর্ধতলে অবস্থান করবে। এবার আমরা আমাদের দ্বিতীয় পরাবৃত্তের চিত্রটি লক্ষ্য করি, যেখানে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এই পরাবৃত্তটিও মূল বিন্দু দিয়ে গমন করবে। এখানেও পরাবৃত্তটার চেহারার দিকে দেখলে বোঝা যাবে এসটা হচ্ছে উপকেন্দ্র, এ শীর্ষ এবং যা মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে এ এক্স এক্স প্রাইম এটা এক্স অক্ষ এবং এ ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এম জেড এম প্রাইম এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ এবং এল এল প্রাইম এটা আমাদের উপকেন্দ্রিক লম্ব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, অর্থাৎ ওয়াই এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এক্স এর মানও অবাস্তব হয়ে যাবে, আর যদি ওয়াই এর মান ধনাত্মক হয় তাহলে এক্স এর দুটো বাস্তব মান পাবো, একটা হচ্ছে +2√ay আর একটি -2√ay, অর্থাৎ একটি একই মান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি পরাবৃত্তটি ওয়াই অক্ষের উভয় পাশে প্রতিসম হবে, কারণ যেহেতু এক্স এর দুটো মান পাচ্ছি, এবং এটি দেখাই যাচ্ছে এক্স এর উপরের অর্ধতলে অবস্থান করছে।
কিন্তু যদি পরাবৃত্তটি -4ay হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে y এর মান ধনাত্মক হলেও x এর মান অবাস্তব হবে, কিন্তু y মান যদি ঋণাত্মক হয় তার মানে x এর মান বাস্তব হবে। সেক্ষেত্রে পরাবৃত্তটি নিচের অর্ধতলে অবস্থান করবে। এবং সর্বশেষ এখানে y মান বৃদ্ধির সাথে সাথে x এর মানও বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধিটা উভয় পাশে অসীম পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ পরাবৃত্তটি অসীম পর্যন্ত বিস্তৃত হবে। সেই জন্য আমরা উভয় পাশে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এই হচ্ছে আমাদের পরাবৃত্তের লেখচিত্র। যদি আমরা অঙ্কন করি তাহলে দুই ধরনের পরাবৃত্ত পেয়েছি, একটা হচ্ছে y² = 4x এবং অপরটি হচ্ছে x² = 4y। তাদের লেখচিত্রের আকৃতি এবং ধরন এবং বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এবার আমরা চলে আসছি পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামক রেখার সমীকরণ। এখানে পরাবৃত্তটা y² = 4ax, এই পরাবৃত্তটা যদি হয়, তো পরাবৃত্তটার এর আগে আমরা চিত্র এঁকেছি। এস হচ্ছে উপকেন্দ্র, এ হচ্ছে শীর্ষ এবং জেড হচ্ছে mz m', এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ, অর্থাৎ জেড বিন্দুটা দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু। এবার আমরা এই mz m', এস থেকে আমরা একটা এটার উপর লম্ব এঁকেছি, তার মানে sz লম্ব। যেহেতু sz লম্ব, তার মানে এখানে sz হবে আমাদের অক্ষ, এবং আমরা জানি অক্ষ এবং পরাবৃত্তের ছেদবিন্দুই হবে শীর্ষ, যেটাকে আমরা মূল বিন্দু হিসেবে গণনা করেছি। এবং এই বিন্দুটা এই sz রেখাকে সমান দুটি অংশে ভাগ করবে, অর্থাৎ as আর az সমান হবে। তাহলে x এ x' এবং y এ y' কে আমরা যদি x অক্ষ এবং y অক্ষ বিবেচনা করি, একে যদি আমরা শীর্ষ বলি এবং যাকে 0 0 দ্বারা প্রকাশ করেছি, তাহলে এই 0 0 বিন্দুটা ডান পাশে গেলে ধনাত্মক, বাম দিকে গেলে ঋণাত্মক, এবং আমরা ধরে নিলাম এই এ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব ধনাত্মক +a, এবং এ বিন্দু থেকে দ্বিকাক্ষের এই দূরত্বটা যদি -a হয়, অর্থাৎ বিপরীত দিকে দেখে মাইনাস ধরেছি, বাম দিকে দেখে, তাহলে এস বিন্দুর স্থানাঙ্কটা হবে a0 এবং জেড বিন্দুটার স্থানাঙ্ক হবে -a0। তাহলে y অক্ষের সমান্তরাল, যেহেতু দ্বিকাক্ষটা y অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে এই -a0 বিন্দুগামী দ্বিকাক্ষের সমীকরণটা হবে x = -a, কারণ এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে x এর মান -a। সেখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি x + a = 0। এটা আমরা পেলাম দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ। আর শীর্ষবিন্দু পেলাম 0 0 এবং উপকেন্দ্র পেলাম a0। উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা আমরা একটু আগে দেখে আসছি, তারপর একবার বলছি y² = 4ax, এই ছবিটা আমরা এঁকেছি। এটা হচ্ছে শীর্ষ, mz m' হচ্ছে আমাদের এখানে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এবং পরাবৃত্তের সমীকরণে x = 0 হলে y = 0, তার মানে শীর্ষ বিন্দুটা 0 0, অর্থাৎ এ বিন্দুটাই। এ বিন্দুটার x অক্ষের ধনাত্মক দিকে পরাবৃত্তের উপকেন্দ্রের দূরত্ব, এবং এ বিন্দু থেকে বাম দিকে দ্বিকাক্ষ রেখার যে দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে এস এর দূরত্ব এবং এ বিন্দু থেকে জেড এর দূরত্ব সমান। এই দূরত্বটাকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এ দূরত্বে যাবে, এবং বাম দিকে ঋণাত্মক, অর্থাৎ বাম দিকে -a, অর্থাৎ এ দূরত্বে বাম দিকেও যাবে, ডান দিকেও যাবে, দূরত্ব দুটো সমান। কিন্তু যেহেতু ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক, তাই এস বিন্দুর স্থানাঙ্কটা a0 এবং জেড বিন্দুর স্থানাঙ্কটা -s। এটা আমরা একটু আগেও জেনে আসছি। এই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসবো
পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষের উপর যদি লম্ব হয়, এরূপ জ্যাকে আমরা উপকেন্দ্রিক লম্ব বলি। এখানে এল এল প্রাইম এই দুটা বিন্দু পরাবৃত্তের উপর অবস্থিত এবং যে বিন্দু দুটা সংযোগ রেখা এল এল প্রাইম অক্ষের উপর লম্ব, অর্থাৎ জেড এ এক্স রেখার উপর লম্ব, তাই এল এল প্রাইমকে আমরা বলবো লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব। এবং এই এল এল প্রাইম এই দূরত্বটা বা দৈর্ঘ্যটা আমাকে মাপলি বের করতে হবে যে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এস বিন্দুটা যেটা উপকেন্দ্র, সেটা এল এল প্রাইম এই দূরত্বটাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এস থেকে এল এর দূরত্ব যা, এস থেকে এল প্রাইমের দূরত্ব তাই। তো আমরা এখানে এল বিন্দু থেকে আমরা একটি লম্ব আঁকলাম, কার উপরে? দ্বিকাক্ষের উপরে এল এম লম্ব এঁকেছি। তাহলে এখান থেকে এল এম এর দৈর্ঘ্য যা, এস জেড এর দৈর্ঘ্য তাই। তার মানে এল এম এবং এস জেড সমান। আবার এই এস এল এর দৈর্ঘ্য যা, জেড এম এর দৈর্ঘ্য তাই। যাই হোক, আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। একটু খেয়াল করি, আমাদের এস এল এস এল পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এস এল এবং এম এল এই দুটা সমান হবে। এখন এই এস এল আর এম এল যদি সমান হয়, আমরা এম এল এর পরিবর্তে আমরা বলতে পারি জেড এস, কারণ এটা আমাদের চিত্র থেকে আমরা বুঝতে পারছি। এবং জেড এস কে দুটো অংশে ভাগ করা যাচ্ছে, একটা এস এড আর একটা এএস। কয়টা অংশে ভাগ করা যাচ্ছে? তাহলে দুটো অংশে ভাগ করা যাচ্ছে। যেহেতু এখানে এখানে দুটো অংশে ভাগ করা যাচ্ছে, কাজেই আমরা এই এম এল এর পরিবর্তে প্রথমে জেড এস বসালাম এবং তারপরে জেড এ আর এস বসালাম, কারণ জেড এস কে দুটো অংশে ভাগ করা গেল। এবং এজেড আর এএস এই দুটাকে আমরা বলতে পারি এ, কাজে এ আর এ যোগ করলে টুয়াইস। এখানে মূল লক্ষণীয় ব্যাপার যে এস এল এবং এম এল এই দুটা সমান হবে। এবার একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এস এল এর দৈর্ঘ্য যা, এস এল প্রাইমের দৈর্ঘ্য তাই। তার মানে এস এল টুয়াইসে, এস এল প্রাইম টুয়াইসে। তাহলে যদি আমি পুরো এল এল প্রাইমের দৈর্ঘ্য চিন্তা করি, সেক্ষেত্রে এটা পজিটিভ দিকে টুয়াইসে, এটা নেগেটিভ দিকে টুয়াইসে। কিন্তু দূরত্ব যেহেতু আমরা মেজারমেন্ট করব এতটুকু টুয়াইসে, এতটুকু টুয়াইসে, সেই জন্য দুটা যোগ করলে 4। কাজে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এবার আমরা চলে আসি এই উপকেন্দ্রিক লম্ব যেটা আমরা এল এল প্রাইম এর যে দুটো স্থানাঙ্ক, একটা এল বিন্দুর স্থানাঙ্ক, একটা এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক, এই দুটার স্থানাঙ্ক দেখো দেখা আছে, একটা হচ্ছে a কমা টুয়াইস a এবং অপরটা a কমা মাইনাস টুয়াইস a। এই বিন্দুটা যদি কেউ মনে করো কিভাবে আমরা পেলাম, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে এতটুকু হচ্ছে a, তার মানে এই এস বিন্দুতে অবশ্যই ভুজ এ কোটি শূন্য, কারণ এক্স অক্ষের উপর। তার মানে এল বিন্দুর ভুজ অবশ্যই এ হতে বাধ্য। এবং তুমি এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর এই এক্স এর জায়গায় এ বসালে আমরা পাচ্ছি 4a স্কোয়ার, যাকে রুট করলে আমরা পাচ্ছি +2a - 2a, যে ক্ষেত্রে আমরা বলেছিলাম
যে উপরের অংশটাকে আমরা +2a এবং নিচের এই বিন্দুটার স্থানাঙ্ককে -2a দ্বারা ডিফাইন করব। অর্থাৎ as তো a, তার মানে এটার ভুজ a সবসময় থাকবে, কোটিটা একবার +2a হবে, একবার -2a হবে। এটা আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি যে এল বিন্দুর স্থানাঙ্ক হবে a টুয়াইস এ এবং এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক হবে a -2a। এবার আমরা কিছু প্রয়োজনীয় সূত্র শিখব। আমরা মূলত শিখে আসছি মূল বিন্দুগামী পরাবৃত্তের দুটি সমীকরণ, প্রমিত সমীকরণ, একটা y² = 4x, অপরটি x² = 4ay। y² = 4ax হলে আমরা এখানে কিছু সূত্র, এগুলো আমাকে মনে রাখতে হবে বা শিখতে হবে। শীর্ষ 0 0 এটা আমরা জানি, উপকেন্দ্র a0, নিয়ামক রেখার সমীকরণ, যেহেতু এখান থেকে একটু প্লাসে একটু বাম দিকে গেলে মাইনাসে হতে বাধ্য, অক্ষরেখাটা যেহেতু আমাকে এক্স এ এক্স জেড, এটাকে আমরা অক্ষরেখা ধরেছি এবং যেহেতু এটা এক্স অক্ষ, তাই এই সমীকরণের ক্ষেত্রে অক্ষরেখাটা এক্স অক্ষ এবং এক্স অক্ষের সমীকরণ আমরা জানি y = 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু এখান থেকে এতটুকু a দূরত্বে এবং এটা y অক্ষের সমান্তরাল, যেহেতু এটা ধনাত্মক দিকে অবস্থিত, তাই x = +a হবে। কিন্তু দিকাক্ষটা যেহেতু ঋণাত্মক দিকে অবস্থিত, তাহলে অবশ্যই দিকাক্ষের সমীকরণ হবে x = -a। একটু আগে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়েছি মডুলাস 4 এ, এটা বের করে আসছি। এবং শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এখানে দেখাই যাচ্ছে স্পর্শকটা হচ্ছে y অক্ষ শীর্ষবিন্দু a তে, এবং y অক্ষের সমীকরণ আমরা জানি x = 0। আর নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক স্বাভাবিক z বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এখান থেকে ডান দিকে ধনাত্মক প্লাসে বাম দিকে মাইনাস, সেই কারণে -a, এবং যেহেতু x অক্ষের উপর অবস্থিত তাই তার কোটি শূন্য। এবং পরাবৃত্তটি y অক্ষের ডান পাশে লক্ষ্য করে দেখা যাচ্ছে এবং x অক্ষের প্রতিসম, তার মানে x অক্ষের উপরে নিচে সমান একই মান, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট দুটো মান পাচ্ছি। এর একটা বিন্দু এল, একটা বিন্দু এল প্রাইম। এই এল এবং এল প্রাইম বিন্দু থেকে আমরা এই জিনিসটা বলতে পারি x অক্ষের প্রতিসম রূপে অবস্থান করবে এবং y অক্ষের ডান অর্ধতলে এটা অবস্থিত, মানে ডান দিকে অবস্থিত। এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় সমীকরণ। এটা আমরা দেখে আসছি x² = 4ay, এটারও শীর্ষ 0 0, উপকেন্দ্র। এখন লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে এই উপকেন্দ্রটা কিন্তু এখন y অক্ষের উপর অবস্থিত এবং y অক্ষের ভুজ 0। আর এখান থেকে আমরা a দূরত্বে, এখান থেকে এতটুকু a দূরত্ব পেয়েছি, অর্থাৎ as ও a, আবার az এর দূরত্বও a। সেই জন্য এই বিন্দুর যেহেতু x অক্ষে y অক্ষের উপর ভুজ 0 আর কোটি এখান থেকে এতটুকু a দূরত্বে উপরে উঠেছি, তাই এই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0a। তার মানে বিপরীতভাবে z বিন্দুর স্থানাঙ্ক হবে 0 - a, যেটাকে নিয়ামক রেখার পাদবিন্দু বলবো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটা ঠিক থাকবে। এবার আমরা চলে আসতেছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দিকাক্ষের সমীকরণ। যেহেতু এই অংশটা উপকেন্দ্রিক লম্ব, যেটা x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল রেখা y = যেহেতু এখানে y এর মান a আছে, তার মানে এই রেখার সমীকরণ হবে y = a। ঠিক অনুরূপভাবে এটার বিপরীতে, যেহেতু এখানে -a আছে, অর্থাৎ 0 - a z বিন্দুর স্থানাঙ্ক, তার মানে এক্ষেত্রে দিকাক্ষের সমীকরণটা হবে y = -a। এবং একইভাবে পরাবৃত্তটা x অক্ষের উপরের অর্ধতলে অবস্থান করবে এবং একইভাবে এল এল প্রাইম এই দুইটা বিন্দু y অক্ষের দুই পাশে আছে, তাহলে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক মান পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এবার চলে আসি আমরা, যদি মাইনাস আকৃতির কোনো পরাবৃত্তের সমীকরণ থাকে, অর্থাৎ y² = 4ax, আমরা
প্রথম যখন পরাবৃত্তের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পেয়েছিলাম, তখন -4x এর ক্ষেত্রে চিত্রটা একটু লক্ষ্য করো, দেখা যাক। আমরা বলেছিলাম +4x এর ক্ষেত্রে ডান দিকে অবস্থান করবে এবং পরাবৃত্তটার কার্ভ ডান দিকে থাকবে। মাইনাস থাকার কারণে সেটা বাম দিকে রোটেট করেছে বা ঘুরে গেছে, এবং এক্ষেত্রে শীর্ষ 0, যেহেতু উপকেন্দ্রটা এখন বাম দিকে চলে আসলো এখানে, তার মানে -a0, তার মানে ডান দিকে হচ্ছে আমার নিয়ামক রেখার পাদবিন্দু, তার মানে এখান থেকে এতটুকু -a0 হলে এটুকু +a হবে, অর্থাৎ z বিন্দুর স্থানাঙ্ক হবে a,0, এক্ষেত্রে প্লাস হয়ে যাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম থাকবে, যেহেতু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা যেহেতু -a বিন্দু দিয়ে 0, তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যেহেতু x y অক্ষের বাম দিকে আছে, তার মানে এখানে হবে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x -a, এবং বিকক্ষটা যেহেতু ডান দিকে আছে এবং as রেখা দূরত্ব যা az রেখার দূরত্ব তাই, তার মানে z বিন্দুর স্থানাঙ্ক যেহেতু a0, তার মানে mz m', এই mz m' বা বিকক্ষের সমীকরণ হবে x +a। আর বাম দিকে অবস্থান করার কারণে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x -a, এবং দেখা যাচ্ছে এটি y অক্ষের বাম দিকে অবস্থান করছে, অর্থাৎ বাম অর্ধতলে অবস্থান করছে, এবং একইভাবে x অক্ষের উপরে নিচে দুটো সেম মান বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট দুটি মান আমরা পাচ্ছি, তাই আমরা বলতে পারি এটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। এবার যদি আমাদের x² = -4ay এই ধরনের কোন সমীকরণ যুক্ত পরাবৃত্ত, তার চেহারা এরকম, এবং মাইনাস হওয়ার কারণে সেটি নিচের দিকে কার্ভ করবে, কার্ভটা নিচের দিকে অবস্থান করছে, এবং এক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 - a, কারণ এ বিন্দুটা শীর্ষ 0 0, এ থেকে এস এর দূরত্ব যা এ থেকে জেড এর দূরত্ব তাই, অর্থাৎ এটুকু আমরা এ ধরে নিলে এ এস এবং এ জেড প্রত্যেকটা দূরত্ব বা দৈর্ঘ্যকে এ ধরলে, যেহেতু এসটা এক্স অক্ষের নিচে আছে তাই এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0 - a, তাহলে জেড বিন্দু বা নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে 0 + a, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটা ঠিক থাকবে। এখান থেকে আরো দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় LL', যেটাকে আমরা বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা এক্স অক্ষের নিচে অবস্থান করছে, এবং এখানে দেখাই যাচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে y = সামথিং কিছু একটা আসবে, এবং এখানে দেখা যাচ্ছে কোটি -a, তার মানে এই সমীকরণটা হবে y -a, আর ঠিক তার বিপরীতে mz m' বা দ্বিকাক্ষের সমীকরণ হবে y +a। আর এখানে স্পর্শকটা যেহেতু এক্স অক্ষ, আর এক্স অক্ষে আমরা জানি y এর মান 0, তার মানে স্পর্শকের সমীকরণ হবে y = 0। পরাবৃত্তটা এক্স অক্ষের নিচে অবস্থান করছে, এবং পরাবৃত্তটি y অক্ষের সাপেক্ষে, যেহেতু l এবং l' দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট মান বা স্থানাঙ্ক আমরা এখানে পাই, তাই এটি y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এইভাবে আমরা পরাবৃত্তের রূপ বা অবস্থানগুলো জানতে পারি এবং তার সূত্রগুলো আমরা বুঝতে পারব। তো শিক্ষার্থীরা, আমরা পরাবৃত্তের সর্বশেষ 4টা আকৃতির পরাবৃত্ত পেলাম। আকৃতিগুলো কখন কোথায় অবস্থান করবে, এটি y অক্ষের ডান দিকে অবস্থান করবে না বাম দিকে অবস্থান করবে, অথবা x অক্ষের উপরে অবস্থান করবে না নিচে অবস্থান করবে, তা মূলত পরাবৃত্তের সমীকরণ থেকেও বলা যায় দেখে। এবং পরাবৃত্তের এই চেহারাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তাদের কার্ভগুলো কিরকম হয় সেগুলো
ছবি আঁকতে হবে এবং এই সূত্রগুলো বাসায় পড়তে হবে এবং পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো না পারলে অঙ্ক করা কঠিন হয়ে যাবে। তো সূত্রগুলো সবাই একবার করে পড়ে লিখে ফেলবা এবং এই পরাবৃত্তের বিভিন্ন আকৃতিগুলো ছবি এঁকে এই সূত্রগুলো বুঝে বুঝে বলার চেষ্টা করতে হবে। আশা করি আজকের পাঠটি সবাই বুঝতে পেরেছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।